নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। অবশেষে 1971 এর পর আবার কিন্তু পাকিস্তান দুই ভাগ হয়ে গেল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। 1971-এ পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ হয়েছিল, আর 2026 সালেই পাকিস্তান ভেঙে কিন্তু আবার বেলুচিস্তান নামে একটি নতুন দেশ হলো। তারা ঘোষণা করে দিয়েছে তাদের 11ই আগস্ট স্বাধীনতা দিবস। এই বেলুচিস্তান তাদের নিজস্ব পাসপোর্ট, নিজস্ব জাতীয় সঙ্গীত সব কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে এই বেলুচিস্তানের পিছনে কে আছে। এই বেলুচিস্তানের প্রায় 5 লাখ সৈন্য আছে, আর সমস্ত পৃথিবীর নতুন কোনো অস্ত্র এলেই সেটা কিন্তু আগে এই বেলুচিস্তান লিবারেশন আর্মি, বিএলএ যেটাকে বলা হয়, তাদের কাছে কিন্তু চলে যায়। এই অস্ত্র কারা দেয়? আর এই বেলুচিস্তান কি নতুন স্বাধীন দেশ হিসাবে হতে পারবে? স্বাধীন দেশ হতে হলে তাকে কি কি ক্রাইটেরিয়া মানতে হয়? আর সবশেষে জানবো আমরা যে এই দেশ হওয়ার পিছনে ভারতের ভূমিকা কি আছে, ভারত কি মান্যতা দেবে? তো চলুন প্রথম থেকেই শুরু করা যায়। প্রথমে আমরা একটু ম্যাপটা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন ম্যাপ, দেখুন লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে আরব সাগরের বেশিরভাগ অংশই কিন্তু এই বেলুচিস্তানের মধ্যে আছে। অর্থাৎ এই বেলুচিস্তান যদি ভাগ হয়ে যায় তাহলে পাকিস্তানে কিন্তু 70% এরিয়া চলে যাবে বেলুচিস্তানের কাছে। আর বেলুচিস্তান অন্যতম বর্ডার পোর্ট যেটা আছে, যার মাধ্যমে সাধারণত সিপিইসি করিডোর গিয়েছে, চায়না সেখান থেকে ব্যবসা করে। এই সিপিইসি করিডোর এবং বিভিন্ন প্রকারের খনিজ যা আছে তা যদি এই বেলুচিস্তান পেয়ে যায় তাহলে কিন্তু তারা উন্নতি করতে, তাদের দেশের উন্নতি করতে কিন্তু বেশি সময় লাগবে না। তাদের প্রচুর খনিজ সম্পদ, তাদের অন্যতম পোর্ট, অনেক কিছু কিন্তু তাদের মধ্যে আছে। এবার একটা দেশ হতে হলে তাকে কি কি ক্রাইটেরিয়া মানতে হয়? দেখুন, কোনো জায়গা বা কোনো স্টেট যদি বলে আমরা আলাদা দেশ হয়ে যাব, তাহলে কিন্তু সেটা হয় না। কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, 4টা ক্রাইটেরিয়া থাকে। কি কি? প্রথম হলো, কোনো দেশ যদি সে ভাবে যে আমরা স্বাধীন দেশ হিসাবে নিজেদের আত্মপ্রকাশ করব, তাহলে ফার্স্টেই তাদের একটি ল্যান্ড থাকতে হবে, অর্থাৎ একটি ভৌগোলিক এরিয়া তাদের থাকতে হবে। দ্বিতীয় নম্বরে যেটা দরকার হলো সেটা হলো তাদের সেই স্থানের জনসংখ্যার সমর্থন থাকতে হবে। চতুর্থ হলো সেই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য নেতৃত্ব দিতে হবে। চতুর্থ নম্বরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো বিদেশি মান্যতা দিতে হবে। আপনারা সবাই জানেন যে বর্তমানে তাইওয়ানকেও কিন্তু সব দেশ মেনে নেয় না। বিশ্বের মাত্র 16টা দেশই এই তাইওয়ানকে আলাদা দেশ হিসাবে মানে, সেই হিসাবে কিন্তু তাইওয়ান আলাদা দেশ। এবার এই বেলুচিস্তান তারা যে এই 11ই আগস্ট তারা এই দিনটিকে বেছে নিল, কেন বেছে নিল? এর পিছনে একটু কাহিনী আছে। কীরকম? সেটা হলো এই বেলুচিস্তান 11ই আগস্ট 1947 স্বাধীন হয়, অর্থাৎ 14ই আগস্ট পাকিস্তান, 15ই আগস্ট ভারত। তার কিন্তু আগেই এই বেলুচিস্তান স্বাধীন হয়ে যায়। এবার আপনি ভাবতে পারেন এটা কি করে হলো? বেলুচিস্তান কি তাহলে আগে আলাদা দেশ ছিল? না, উত্তরটা আমি আপনাকে বলছি। 1947-এ যখন ইংরেজরা ভারত পাকিস্তান ভাগ করে, তখন ভারতের মধ্যেও কিন্তু 556টা স্টেট ছিল, ছোট ছোট স্টেট ছিল। প্রত্যেক স্টেটকে একটি অফার দেওয়া হয়েছিল। বলেছিল, ইংরেজরা বলেছিল যে তোমরা যদি চাও তোমরা এই দেশের সাথে থাকতে পারো, তোমরা যদি চাও পাকিস্তানের সাথে যেতে পারো, নতুবা তোমরা যদি চাও আলাদা স্বাধীন থাকতে পারো। আর তখন থেকেই কিন্তু এই যে বেলুচিস্তানে খান অফ কালাত বলে একটি স্টেট ছিল, তারা কিন্তু এই 11ই আগস্ট তারা স্বাধীনতা ঘোষণা করে দেয় এবং তারা আলাদা এরিয়া নিয়ে তারা বলছে যে আমরা স্বাধীন থাকবো, আমরা পাকিস্তানের সাথে মিলব না। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ 1948-এই জোরপূর্বক এবং এইসব জায়গায় বিভিন্ন অত্যাচার করে এই জায়গাটি পাকিস্তানের সাথে নিয়ে নেয়। এবার এইখানে মানুষদের পাকিস্তানের সাথে নিলেও এখানে কিন্তু কোনো উন্নতি করেনি। কীরকম? সেটা হলো, আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে এই পাকিস্তানের যারা প্রধানমন্ত্রী হয়, যারা সেনাপ্রধান হয়, সবাই কিন্তু পাঞ্জাব প্রদেশে। অর্থাৎ এই জায়গার লোকদের কিন্তু দীর্ঘদিন ধরে এই পাকিস্তান তাদের বঞ্চিত করে এসেছে। এই যে বেলুচিস্তানে বিভিন্ন প্রকার
খনিজ পদার্থ আছে, খনিজ দ্রব্য আছে, এখান থেকে তারা উত্তোলন করে পাকিস্তানে নিয়ে আসে। এই 2025 সালেই আসিম মনির এবং শাহবাজ শরীফ তারা কিন্তু আমেরিকায় গিয়েছিল। আমেরিকায় গিয়ে তারা এই ট্রাম্পের সাথে কিন্তু একটি চুক্তি করেছিল। পরে ট্রাম্প কিন্তু ঘোষণা করেছিল যে এমন একদিন ভবিষ্যতে আসবে যখন ভারতকে এই পাকিস্তান থেকে তেল কিনতে হবে। অর্থাৎ এই যে বেলুচিস্তান, এখানের কথাই কিন্তু ট্রাম্প বলেছে। আর এই আসিম মুনিরের কথাই কিন্তু ট্রাম্প আবার BLA, বেলুচ লিবারেশন আর্মি, যার নেতৃত্ব হলেন মীর ইয়ার বালুচ, তাদেরকে কিন্তু জঙ্গি হিসাবে ঘোষণা করলো। অর্থাৎ এই বেলুচিস্তানের মানুষদের কিন্তু সেই 1947-এর পর থেকেই তাদের বঞ্চিত করে রেখেছে সব দিক থেকে। এই জন্য কিন্তু বিদ্রোহটা আরও মাথাচাড়া দিয়েছে। আপনি জানলে অবাক হবেন, এই বেলুচিস্তানে কিন্তু কিছুদিন আগেই এখানে একটি নদীতে সেখানে বিষ মিশিয়ে দিয়েছিল, এবং যার ফলে সেখানে প্রচুর মানুষ, যদিও সেই নদীর জল তারা খাবার হিসেবে ব্যবহার করত, প্রচুর মানুষ মারা গিয়েছে। তখন কিন্তু এই যারা গাজা বা প্যালেস্তাইনে যখন আক্রমণ হয়, তখন কিছু বুদ্ধিজীবী আছে যারা গাজা প্যালেস্তাইন নিয়ে তারা বিভিন্ন মন্তব্য করে, ইসরায়েলের এটা ঠিক হয়নি বা ওই দেশের ওটা ঠিক হয়নি। অবশ্যই সেটা অন্যায়, কিন্তু এই যে বেলুচিস্তানের মানুষদের মারা যাচ্ছে, সেটা কি অন্যায় নয়? এরপর আরেকটা, এই যে POK, পাক অকুপাইড কাশ্মীরে পাকিস্তান আর্মি যেভাবে দমন পীড়ন নীতি চালাচ্ছে, সেটা কি পাকিস্তান অন্যায় নয়? দেখবেন তখন এইসব বুদ্ধিজীবীরা কিন্তু পুরো চুপ হয়ে থাকে। জানি না তারা কোন চোখ থেকে দেখে, যাই হোক, এটা আমার আলোচ্য বিষয়ও নয়। এবার আসি আমরা অন্য তথ্যে। আপনার মনে হতে পারে যে এই পাকিস্তানের আর্মি যাদের কাছে পরমাণু বোম আছে, তাদের সাথে এই বেলুচিস্তান আর্মি কি পেরে উঠবে? দেখুন, এখানে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। যখনই বিশ্বে কোনো নতুন অস্ত্র আসে, সেটা কিন্তু এই বেলুচিস্তান লিবারেশন আর্মির কাছে সবার আগে পৌঁছে যায়। এবং এই বেলুচিস্তান কিন্তু ভৌগোলিক দিক থেকে যথেষ্ট ব্যাকফুটে, অর্থাৎ এখানে কিন্তু সহজে আক্রমণ করা যায় না। এখানে যারা থাকে তারাই কিন্তু এখানে সব কিছু চেনে এবং জানে। পাকিস্তান থেকে সেখানে গিয়ে শাসন করাটা কিন্তু খুবই দুরূহ ব্যাপার। আরেকটা ব্যাপার হলো, এইসব জায়গার মানুষকে যেভাবে পাকিস্তান অত্যাচার করছে, সেটাও কিন্তু তাদের দীর্ঘদিনের প্রতিরোধের ব্যাপার। আপনাদের মনে আছে 2025 সালেই একটা পুরো ট্রেন, জাফর এক্সপ্রেস, তা কিন্তু হাইজ্যাক করেছিল এই বেলুচিস্তান লিবারেশন আর্মি। একটা নয়, পরপর 2025 সালে দুটো এই ট্রেন হাইজ্যাক করেছিল। অর্থাৎ বেলুচিস্তান লিবারেশন আর্মি এটা বুঝিয়ে দিচ্ছে যে তারা কতটা শক্তিশালী। দ্বিতীয় কারণ হলো, এই মুহূর্তে পাকিস্তানের অভ্যন্তরীণ যে শাসন চলছে তা কিন্তু টলমল অবস্থা। কীরকম? সেটা হলো, এই যে শাহবাজ শরীফ আছে, শাহবাজ শরীফকে কিন্তু সরাতে চায় আসিম মনির। আসিম মনির পারভেজ মোশাররফের কে কিন্তু অনুসরণ করার চেষ্টা করছে। কীরকম? সেটা হলো, পারভেজ মোশাররফ কিন্তু সেনাপ্রধান থেকে তিনি এই পদে এসেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে মহসিন নকভি, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, যিনি এই এশিয়া কাপে কিন্তু বিভিন্ন ভারত পাকিস্তান খেলা নিয়ে বিভিন্ন নাটক করেছেন। এই মহসিন নকভি হলো কিন্তু এই আসিম মনিরের রিলেটিভ। শাহবাজ শরীফকে সরিয়ে এই আসিম মনির কিন্তু সিংহাসন দখল করতে চায়। আর এই পিছনে কিন্তু একটি ষড়যন্ত্র চলছে, যার জন্য কিন্তু এই পাকিস্তানের যে অভ্যন্তরীণ সেখানে গোলমাল চলছে। এটাও কিন্তু পাকিস্তানের দুর্বলতার অন্যতম একটি কারণ। 2021 সাল থেকে কিন্তু এই বেলুচিস্তানে বিভিন্ন প্রকার স্বাধীনতা সংগ্রামী ছিলেন, নরমপন্থী, চরমপন্থী, বিভিন্ন প্রকার ছিল। তারপর এই যে নদীর জলে বিষ মিশিয়ে সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে মানুষকে হত্যা করেছে, এর ফলে কিন্তু সেই বিভিন্ন সংগঠন এক হয়ে গিয়েছে। অর্থাৎ তারা একটাই দাবি যে তারা আলাদা দেশ চায়। এবার বিভিন্ন এই সংগঠন এক হয়ে যাওয়ায় কিন্তু এই পাকিস্তান তারপর থেকে আরও বেশি চাপে পড়েছে। এবার পাকিস্তান দাবি করে এর পিছনে ভারতের হাত আছে। এর পিছনে কোন দেশ আছে কি নেই সেটা বলা ঠিকও হবে না। এই বাংলাদেশেই কিন্তু যখন ইউনূস সরকার ক্ষমতায় ছিল, তখন এই বাংলাদেশ কিন্তু ভারতকে নিয়ে বিভিন্ন প্রকার বিদ্বেষমূলক মন্তব্য দিয়েছে এবং এমনও বলেছে যে তারা 7 সিস্টার দখল করে নেবে। এর পিছনে কিন্তু পাকিস্তানের অন্যতম ভূমিকা ছিল। আর এই পাকিস্তানে কিন্তু বর্তমানে ভাগ হয়ে যাওয়ার মুহূর্তে। এবার আমরা আলোচনা করব যে ভারতের কি অবস্থান হওয়া উচিত। যেহেতু একটা দেশ হতে হলে তাকে বিদেশে মান্যতা দিতে হবে, সেখানে ভারতের কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। যে ভারত যদি এই মুহূর্তে বেলুচিস্তানকে আলাদা দেশ হিসাবে স্বীকৃতি দিয়ে দেয়, সেখানে কিন্তু অনেকগুলো অসুবিধা আছে। কীরকম? প্রথম হলো, যে কথাটা সত্যি সেটা আপনাকে মেনে নিতেই হবে।
এই মুহূর্তে ভারত কিন্তু চীনের থেকে অনেকটাই পিছিয়ে। যদি বেলুচিস্তানকে ভারত মেনে নেয় তাহলে কিন্তু এই যে সিপিএসি করিডোর যেটা বেলুচিস্তানের মধ্যে থেকে গিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে চায়নার কন্ট্রোল করে। অর্থাৎ এই মুহূর্তে চায়নাকে কোনো মতেই খেপাতে চাবে না ভারত। দ্বিতীয় হলো ইরান। এই বেলুচিস্তানের সাথে কিন্তু কিছু জনগণ যারা ইরানেও বসবাস করে। বেলুচিস্তান যদি আলাদা দেশ হয় তাহলে কিন্তু কদিন পরেও ইরানের সাথেও এই বেলুচিস্তানের সীমান্ত সমস্যা দেখা যাবে। এটা ইরান ভালো করেও জানে। আর ভারত যদি এই মুহূর্তে বেলুচিস্তানকে স্বীকৃতি দেয় সেখানে কিন্তু ইরানেরও একটা দ্বিমতের জায়গায় চলে আসবে। এই মুহূর্তে ইরানের চাবাহার পোর্টও কিন্তু ভারতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভারত চাইবে না এই মুহূর্তে ইরানের বিপরীতে যেতে। আরেকটা কথা হলো আফগানিস্তান। এই আফগানিস্তানে কিছু অংশ আছে যেটা এবং এইখানের মানুষজন যারা আফগানিস্তানেও বসবাস করে এবং বেলুচিস্তানেও বসবাস করে। আফগানিস্তান কিন্তু এখানে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে বেলুচিস্তানকে। অর্থাৎ ভারত কিন্তু এই মুহূর্তে এই বেলুচিস্তানকে স্বীকৃতি দেবে না, কিন্তু অন্যভাবেও দিতে পারে। যেমন যদি একটা আইপিএল টিম খুলে সেখানে বেলুচিস্তানে কিছু যারা খেলতে পারে তাদেরকে যদি নিয়ে আসা হয় আইপিএলে, তার মাধ্যমে কিন্তু সমস্ত বিশ্বকে একটি বার্তা দেওয়া যেতে পারে। এই পাক অকুপাইড কাশ্মীরে যারা আন্দোলন করছে তারা কিন্তু স্পষ্টভাবে বলছে যে আমরা পাকিস্তানের সাথে থাকতে চাই না। তারা যেভাবে অত্যাচার করছে, এখানে মানুষদের যেভাবে গুলি করে মেরে ফেলছে, তাতে কিন্তু তারা বলছে যে আমরা ভারতের সাথে মিলে যেতে চাই। এই পিওকেতেই যারা নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনের, জ্যাক বলা হয়, জেএসি, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এই কমিটি কিন্তু বলছে যে আমরা এই পাকিস্তানের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি, ভারতের উচিত এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। 1960-এর দশকেও কিন্তু কেউ ভাবেনি যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে যাবে এবং এই পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ নামে একটি নতুন দেশে সৃষ্টি হবে। আর 2026 সালে যেখানে এই বেলুচিস্তান তাদের ইন্ডিপেন্ডেন্স ডে ঘোষণা করে দিয়েছে 11ই আগস্ট, তাহলে এই বেলুচিস্তান পুরোপুরি স্বাধীন হয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবেই। আপনার কি মনে হয় এই ব্যাপারে ভারতের কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।